বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা আম, প্রকাশিত যে মাধ্যমিক টেস্ট পেপারস 2021-2022 আছে, সেই পেজেরই আমি 392 নম্বর পেজের চাকদা রামলাল একাডেমি স্কুলের সমাধান আলোচনা করছি। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এখানে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব, আর পার্ট 1 ভিডিওতে আমি কোয়েশ্চেন 1, 2 আর 3 আলোচনা করেছি। যারা ইতিমধ্যে পার্ট 1 ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবে ভিডিও লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করে দিও। এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। সময় আর বেশি বাকি নেই, তাই খুব বেশি করে তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে করাচ্ছি তোমরা যদি ঠিক মতো রুটিন মাফিক যদি প্র্যাকটিস করে থাকো তাহলে তোমাদের অঙ্ক নিয়ে কোনো ভয় নেই, তোমরা বেশ ভালো নাম্বারই তুলতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন। 4 নম্বর দাগের প্রথম প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে 2008 সালের 1 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত বার্ষিক 8% সরল সুদের হারে, এখানে সরল সুদের কথা বলা হয়েছে, সরল সুদের হারে 1500 টাকার সুদ কত? তো আমরা সুদ বার করব। সবাই আমরা জানি যে সুদের সূত্র কি? সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু কি হয়, পি আর টি ডিভাইডেড বাই 100, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর টি হচ্ছে সময়, যেটা আমরা বছরে এখানে বসাই, আর আইটা হচ্ছে সুদ। তাহলে এই সূত্র ফেলে আমরা সুদটা বার করব। কিন্তু এই সূত্র ফেলে যখন আমরা বার করব, অর্থাৎ আই এর মান বার করব, তার জন্য আমাদের পি আর এবং টি এই তিনটে রাশির মান আমাদের জানতে হবে। তো আমরা কি জানি? দেখো অঙ্কটা পড়ে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো পি মানে হচ্ছে আসল, অর্থাৎ এইটা হচ্ছে আসল টাকা, বলেছে 1500 টাকার সুদ কত হবে। তাহলে 1500 টাকাটাই হচ্ছে এখানে আসল বা মূলধন। আর মানে বার্ষিক সরল সুদের হার, যেটা হচ্ছে এখানে 8% দিয়ে দিয়েছে। টিটা হচ্ছে সময়, আমাদের এখানে বছরে বসাতে হয়, কিন্তু এখানে বছরে কোনো সময় দেয়নি। এখানে কিন্তু 1 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত সময়টা এখানে দিয়েছে। তাই আগে আমাদের কি করতে হবে, 2008 সালের 1 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত আমাদের দেখতে হবে মোট কত দিন হচ্ছে, এবং সেই দিন সংখ্যাকে আমরা কি করব, বছরে রূপান্তর করব। তারপরে আমরা টিটা পাবো এবং এখানে বসিয়ে দেবো, আমরা সুদটা পেয়ে যাবো। তাহলে জানুয়ারি মাস আমরা জানি সবাই 31 দিনে হয়, তাহলে এখানে 31 দিন। ফেব্রুয়ারি মাস 29 দিন হবে এখানে। তোমরা নিশ্চয়ই জানো যে 2008 সাল হচ্ছে অধিবর্ষ, আর অধিবর্ষতে ফেব্রুয়ারি মাসে একটি দিন বেশি হয়। ফেব্রুয়ারি মাসে তোমরা জানো 28 দিন হয়, তাই তো? ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়, কিন্তু অধিবর্ষ বা লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে। তাহলে এখানে আমরা কারণটা উল্লেখ করে দেবো, যেহেতু 2008 সাল অধিবর্ষ। মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, মে মাস, এখানে মে মাসে 25 মে পর্যন্ত বলেছে, তাহলে এখানে আমরা 25 দিন ধরব। এবার আমরা দেখে নিই মোট কত দিন হচ্ছে। তাহলে এখানে 30 আর 31 আর এখানে 29, মানে এখানে হয়ে গেল 60। 60 আর 30 90, 90 আর 30 অর্থাৎ 120, 120 আর 20 140, 40 45 146 অর্থাৎ 146 দিন। তো দেখো বন্ধুরা, আমরা এখানে কি পেলাম, মোট 146 দিন হলো। কিন্তু যখন আমরা সুদ বার করব তখন আমরা এই দিন থেকে, অর্থাৎ 146 দিন থেকে একদিন আমরা কম নেব, অর্থাৎ বিয়োগ করে নেব। এখন প্রশ্ন হচ্ছে এই একদিন কেন কম নেব। দেখো, ব্যাংক থেকে যখন তুমি টাকা ধার নেবে, আমি এটা উদাহরণ হিসেবে নিচ্ছি, ব্যাংক থেকে যখন তুমি টাকা ধার নেবে, যেদিন টাকা ধার নেবে অথবা যেদিন তুমি টাকা পরিশোধ করতে যাবে, এই দুটো দিনের মধ্যে ব্যাংক যে কোনো একটা দিনের সুদ নেয় না। ঠিক আছে, এই কারণে আমাদের কি করতে হয়, একটা দিন এখানে কম নিতে হবে। তাহলে অতএব মোট 146 - 1
দিন অর্থাৎ 145 দিনের সুদ নির্ণয় করতে হবে। এবার আমরা এখানে সূত্রটা ফেলে দেব। তার আগে আমরা এখানে লিখে নিচ্ছি প্রদত্ত কি কি দেওয়া আছে। প্রদত্ত মানে কি কি দেওয়া আছে? আসল অর্থাৎ পি দিয়ে দিয়েছে এখানে 1500 টাকা, সময় অর্থাৎ টি 145 দিন অর্থাৎ 145/366। হ্যাঁ, দিনকে আমরা 366 দিয়ে ভাগ করলে আমরা বছরে পেয়ে যাবো। এবং 366 কেন? কারণ অধিবর্ষতে একটা দিন বেশি থাকে, তাই সাধারণ বছর কত হয়? 365 দিনের বছর হয়, কিন্তু অধিবর্ষ 366 দিন হয়। তাই 366 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব বছর, অর্থাৎ 145 দিন মানে কত বছর? 145/366। এরপর আমরা লিখব বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর হচ্ছে 8%। তাহলে আমরা কি জানি? আমরা জানি সরল সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু PRT/100। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো আর ক্যান্সেলেশন করব বা কাটাকুটি করব, আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে পি হচ্ছে 1500, আর হচ্ছে 8, আর টি হচ্ছে 145/366, আর এখানে নিচে একটা 100 আছে, সেই 100টা এখানে লিখবো। দুটো জিরো এখানে ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো 366 অর্থাৎ 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে এটা, তাহলে এখানে 3 5 15, 1 2 2। আবার আমরা এখানে 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 4 হবে, 2 দিয়ে কাটলে 61 হবে। এবার দেখো এখানে কিন্তু আর কোনো কাটাকুটি হচ্ছে না, ফলে আমাদের এখানে গুণ করে দশমিকে নিয়ে আসতে হবে। তো 4 5 20 হচ্ছে, তাহলে 20 ইন্টু 145 ডিভাইডেড বাই 61। এবার 145কে 2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? 290 আর একটা 0 ডিভাইডেড বাই 61। এবার এখানে তোমরা কি করবে? ভাগ করবে। তাহলে 61 এখানে কত হচ্ছে? 4 দিয়ে 61 4-এ গুণ করলে, তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 244। এখানে আমরা 244 বসিয়ে দেবো, বিয়োগ করি 6 1, তাহলে 4 0। এরপর দেখো কত দিয়ে হবে? 7 দিয়ে, 427, 7 দিয়ে, তাই তো? 427 বিয়োগ করলে 3, হাতে 1 থাকে 3, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসো। এবার এখানে 5 দিয়ে দাও, 5 1 5, 5 6 30, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি এদিকে 25, দশমিক আছে 0, এটা কিন্তু মিলবে না, ঠিক আছে? তাই দশমিকের পর আমরা 2 ঘর অবধি রাখবো। তাহলে 61 আছে, তাহলে এখানে 4 দিয়ে দাও, 4 ঘর, 4 1 4, 4 6 24, অর্থাৎ এখানে আসছে 6 6 আসছে, তাই তো? এবার আমরা এত অবধি রেখে দিতে পারি 47.54, অর্থাৎ আমরা এখানে লিখব 47.54 টাকা প্রায়। তাহলে এই অঙ্কের এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্ক 4-2, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হবে p টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? তো দেখো n বছর পূর্বে, তো আমি একটা লাইন টেনে তোমাদের এখানে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। n বছর পরে ধরে নাও এখানে হচ্ছে t মানে সময়টা হচ্ছে 0, এবং এইটা হচ্ছে t ইকুয়ালস টু অর্থাৎ সময় ইকুয়ালস টু n, অর্থাৎ n বছর পর, এটা হচ্ছে n বছর পর, n বছর পর, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে n বছর পর মেশিনটার মূল্য হয়ে গেছে p। এবার চাইছি n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, অর্থাৎ এইটা যদি t ইকুয়ালস টু 0 অর্থাৎ সময় যখন 0,
তারপর থেকে n বছর পরের সময় হয়, তাহলে এইখান থেকে n বছর পূর্ব বলতে এই সময়টা বোঝানো হবে। তো এই সময় মূল্য কত ছিল আমাদের বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি n বছর পূর্বে মূল্য ছিল x। তো আমি এখানে ধরে নিচ্ছি n বছর পূর্বে মূল্য ছিল x। ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা। এবার এই x এর মান আমাদের বার করতে হবে, ঠিক আছে। এবার এখানে আমরা একটা সূত্র লিখব যে n বছর পর মেশিনের মূল্য হবে। দেখো n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x, তাহলে x টাকা থেকে n বছর পরে মেশিনের মূল্য কত হচ্ছে p। তাহলে x টাকা থেকে n বছর পরে মেশিনের মূল্য হচ্ছে p। তাহলে এই অর্থে আমরা এই x টাকাটাকে বর্তমান মূল্য ধরতে পারি, আর এই টাকাটাকে আমরা n বছর পরের মূল্য ধরতে পারি। দেখো n বছর পর মেশিনের মূল্যের একটা সূত্র আছে, সেটা হলো a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে প্লাস মাইনাস হতে পারে, হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সূত্র, যেখানে এটা হচ্ছে n বছর পরের মূল্য, n বছর পরের মূল্য, আর পিটা হচ্ছে বর্তমান মূল্য, আরটা হচ্ছে এখানে কত টাকা মানে কি হারে, শতকরা কি হারে বাড়ছে বা কমছে। যদি বৃদ্ধি পায় তাহলে আমরা প্লাস ব্যবহার করব, যদি হ্রাস পায় তাহলে আমরা এখানে মাইনাস সূত্রটা ব্যবহার করবো। এখানে যেমন বলেছে 8% হ্রাস পেয়েছে, তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা মানে মাইনাস ব্যবহার করবো। আর এনটা হচ্ছে এখানে সময়। তাহলে এখানে দেখো n বছর পরে মেশিনের মূল্য হবে, তো n বছর পরে মেশিনের মূল্য p। সুতরাং এইটা এর জায়গায় আমরা কত বসাবো, এর জায়গায় আমরা এখানে কত বসাবো, p বসাবো, ঠিক আছে। তাহলে a ইকুয়ালস টু এখানে p হচ্ছে, ওকে। আর এখানে p, দেখো p মানে এটা হচ্ছে বর্তমান মূল্য। তো বর্তমান মূল্যটা কি, এখানে বর্তমান মূল্য হচ্ছে এটা x। তো সুতরাং এখানে আমরা p এর জায়গায় বসাবো কত, x, ঠিক আছে। এটা স্মল p লেটার লিখলাম, আর এটা ক্যাপিটাল p লিখলাম। আর এখানে আরটা তো আরই আছে আমরা জানি, 8%, আর এখানে এনটা এনই থাকবে, ঠিক আছে। এখানে আমরা টিও লিখতে পারি। তো n বছর পর মেশিনের মূল্য হবে, তাহলে এর জায়গায় আমরা এখন বসিয়ে দেবো p ইকুয়ালস টু p অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে x, তাহলে x বসাবো ব্র্যাকেট 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার সময় কত n। এবার এখান থেকে আমাদের x বার করতে হবে, তাহলে দেখো খুব সহজেই বেরিয়ে যাবে x ইকুয়ালস টু, তাহলে এই রাশিটা x বাদ দিয়ে বাকি রাশিটা যদি আমি এদিকে নিয়ে আসি তখন সেটা নিচে চলে যাবে। তাহলে p ডিভাইডেড বাই 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তোমরা এইভাবে উত্তরটা রাখতে পারো, অথবা আর একটা উপায় আছে এটাকে একটু অন্যরকম ভাবে লেখার, সেটা হলো এরকম 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n। এবার এটা পাওয়ারটা মাইনাস হয়ে গেল কেন, দেখো সূচকের এরকম একটি সূত্র আছে 1 বাই a টু দি পাওয়ার m ইকুয়ালস টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস m। অর্থাৎ এখানে 1 বাই a টু দি পাওয়ার m আছে, তাহলে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, a টু দি পাওয়ার m টাকে যদি উপরে নিয়ে যাই, ঠিক আছে, শুধুমাত্র a টু দি পাওয়ার m টাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, 1 টাকে কিন্তু নিচে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার m কে যদি উপরে নিয়ে যাই তাহলে এখানে হয়ে যাবে a টু দি পাওয়ার মাইনাস m, অর্থাৎ পাওয়ার যা থাকবে তার চিহ্নটা বিপরীত হয়ে যাবে। এবার একটা উদাহরণ দিচ্ছি, 2 বাই x কিউব আছে, তাহলে এর অর্থ আমি লিখতে পারি 2x টু দি পাওয়ার মাইনাস 3। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তো এখানে এই সংখ্যাটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এর পাওয়ারটা যা আছে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে যে n বছর পূর্বে মূল্য কত ছিল, এইটা, ঠিক আছে। এই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 4-3, একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। দ্বিতীয় জনের লাভ 5,200 টাকা হলে তৃতীয় জনের লাভ কত হবে।
দেখো, যখন কোনো অনুপাত আমরা ভগ্নাংশ আকারে দেখব, তো সবার প্রথম কাজ হবে এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর করা। আর সেটা আমরা করব কি করে? এখানে যে 2, 3 আর 4 আছে, এই সংখ্যাগুলো লসাগু করে যেটা লসাগু হবে সেই লসাগু সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা গুণ করব। এতে হবে কি, এই ভগ্নাংশটা পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর হয়ে যাবে। তো সবার প্রথম কাজ ওইটা, যেটা আমরা এখানে করব। আর তারপর সেই অনুপাতের সাহায্যেই আমরা দ্বিতীয় জনের লাভকে ব্যবহার করে তৃতীয় জনের লাভটা বার করব। দেখো, খুব সহজ অঙ্ক এটা, খুবই সহজ অঙ্ক। তাহলে এখানে লিখবো 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/2 is to 1/3 is to 1/4। এবার তাহলে তোমরা জানো 2, 3 আর 4 এর লসাগু কত হবে? 2, 3 আর 4 এর লসাগু, তাহলে আমরা 2 দিয়ে এখানে ভাগ করি, 1, 3, 2। তাহলে লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এখন আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে 12 দিয়ে গুণ করব। এবার এই 12 দিয়ে গুণ করার ফলে দেখো কি হচ্ছে, 2 এর সাথে 12 এখানে কেটে যাবে, কত হবে? 6। তাহলে 6 is to, একইভাবে 3 এর সাথে এখানে 12 কেটে যাবে, 4 is to, 4 এর সাথে 12 কেটে যাবে, 3। তাহলে 6 is to 4 is to 3। এটার অর্থ হলো, প্রথম বন্ধু যদি ব্যবসায় 6 টাকা নিয়োজিত করে, মানে মূলধন হিসেবে যদি নিয়োজিত করে, তাহলে দ্বিতীয় বন্ধু সেখানে 4 টাকা নিয়োজিত করছে এবং তৃতীয় বন্ধু সেখানে 3 টাকা নিয়োজিত করছে। এবং যেহেতু এটা মূলধনের অনুপাত, তাই লভ্যাংশের অনুপাতও এটাই হবে। আমরা জানি অংশীদারি কারবারে যেটা মূলধনের অনুপাত হয় সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত হয়, অর্থাৎ লাভের অনুপাত হয়। তাহলে আমরা এখানে লিখবো 3 বন্ধুর লাভের অনুপাত equals to 6 is to 4 is to 3। এইবার এখানে দ্বিতীয় জনের লাভটা বলেছে 5200 টাকা। তাহলে তোমাকে কি করতে হবে, এই 4 এর সাথে কত গুণ করলে 5200, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু, তাই তো? দ্বিতীয় বন্ধু হচ্ছে 4 টাকা লাভ পাচ্ছে। তাহলে দ্বিতীয় বন্ধুর এই 4 টাকা থেকে 5200 টাকা কি করে নিয়ে আসবো, মানে কত সংখ্যা গুণ করে নিয়ে আসবো, সেই সংখ্যাটা তোমাকে খুঁজতে হবে। সেটা কি করে খুঁজবে? খুব সহজ, 5200 কে তখন 4 দিয়ে ভাগ করো। তাহলে কত? 4 তেরো 52, অর্থাৎ 1300। অর্থাৎ 4 কে 1300 দিয়ে গুণ করলে আমরা পাবো 5200। এতে কি হবে, যখন আমরা 4 কে 1300 দিয়ে গুণ করব, তাহলে একটা অনুপাতের কোনো একটা অংশকে যদি আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা অংশকে কিন্তু সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 কে যদি 1300 কে দিয়ে গুণ করি, তাহলে 6 আর 3 কেও আমরা গুণ করব। তাহলে 6 ইন্টু 1300 ইস টু 4 ইন্টু 1300 ইস টু 3 ইন্টু 1300। এতে কি হবে দেখো, আমরা কি পাচ্ছি, এখানে 6 তেরো 78, 7800, এখানে 5 তেরো 4 তেরো 52, 5200, আর এখানে 3 তেরো 39, অর্থাৎ 3900। এবার এখানে বলেছে দ্বিতীয় জনের লাভ যদি 5200 টাকা হয়, তাহলে তৃতীয় জনের লাভ কত হবে? তো খুব সহজে আমরা এখানে পেয়ে গেলাম, দ্বিতীয় জনের লাভ যদি 5200 টাকা হয়, তাহলে তৃতীয় জনের লাভ 3900 টাকা, অর্থাৎ 3900 টাকা। এখানে যদি প্রথম জনের লাভও চাইতো, তাহলে আমরা এখানে পেয়ে যেতাম 7800 টাকা। তাহলে অতএব তৃতীয় জনের লাভ 3900 টাকা। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ ছিল, তাই না? পরের প্রশ্ন, x² প্লাস ax প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং x² প্লাস bx প্লাস a ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে b এর মান নির্ণয় করো। দেখো, যেহেতু বলেছে এই সমীকরণটারও একটা বীজ 2 আর এই সমীকরণের একটা বীজ 2, বীজের অর্থ হচ্ছে x এর মান, বীজের অর্থ হচ্ছে x এর মান। তাহলে যদি x এর একটা মান 2 হয়, তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 2। তো x ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে এই 2 আমি এই সমীকরণে x এর জায়গায় বসাতে পারবো। বসালে সেই মানটা আমি 0 এর সাথে সমান পাবো। ঠিক আছে? একে বলা হয় x ইকুয়ালস টু 2 দ্বারা সমীকরণের সিদ্ধ হওয়া, অর্থাৎ x ইকুয়ালস টু 2 জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়। একইভাবে এই সমীকরণের একটা বীজ হচ্ছে 2, তাহলে এই জায়গাতেও আমরা x এর জায়গায় 2 বসিয়ে দেবো। এবং তারপরে দেখো আমরা কি পাবো, যখন আমরা এই সমীকরণ x এর জায়গায় 2 বসিয়ে দেবো, তখন সেখান থেকে আমরা এর মানটা বার করে নেব। কারণ x এর মান বসিয়ে দিলে শুধুমাত্র একটাই অজানা তথ্য থাকবে, সেটা হলো a। তাহলে এর মান পেয়ে যাচ্ছ। এর মান পেয়ে যাওয়ার পর এবার এই সমীকরণে তুমি x এর জায়গায় 2 বসাবে আর এর জায়গায় এখানে যে মানটা পাবে সেটা বসিয়ে দেবে। তাহলে অজানা তথ্য থাকবে শুধু b, এর মানটা তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। তাহলে আমি করি, লিখবো যেহেতু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2, অতএব এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0 সমীকরণটি এক্স ইকুয়ালস টু 2 দ্বারা সিদ্ধ হবে। এটার অর্থই হচ্ছে অর্থাৎ এক্স এর জায়গায় আমরা এবারে 2 বসাবো, তাহলে 2 এর স্কোয়ার প্লাস এ ইন্টু 2 প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস 2a প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা খুব সহজেই এর মানটা বার করতে পারবো, তাই না? তাহলে এখানে 2a আছে, এখানে 4 আর 12 আছে, 4 আর 12 যোগ করলে আমরা পাচ্ছি 16। তাহলে 2a প্লাস 16 ইকুয়ালস টু 0। এরপর আমরা 16টাকে ওপাশে নিয়ে যাবো, এটা বিয়োগ হয়ে যাবে -16, এবং এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি 2 আর 16 এখানে কেটে যাচ্ছে, অর্থাৎ a ইকুয়ালস টু আমরা পাচ্ছি -8। এবার এই মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেবো। আবার যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, আমি একবার চেক করে নিই সমীকরণটা ঠিক লিখেছি নাকি। হ্যাঁ, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হওয়ায় x ইকুয়ালস টু 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। ঠিক আছে, তার অর্থ কি? অতএব আমরা লিখতে পারি এখানে x এর জায়গায় 2 বসিয়ে দেবো, 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস এর জায়গায় লিখবো -8 ইকুয়ালস টু 0, এবং এখানে লিখে দেবো যেহেতু a ইকুয়ালস টু -8। এবার আমরা এখানে সমাধান করলে আমরা b এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 2b -8 ইকুয়ালস টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 2b আছে, 2b লিখবো, আর এখানে কত হচ্ছে -8 প্লাস 4, অর্থাৎ -4 হবে। হ্যাঁ, বড় সংখ্যা 8, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই আমাদের বসাতে হবে। আর এখানে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাই 8 থেকে আমরা 4 মাইনাস করবো, তাহলে আমরা পাচ্ছি -4 ইকুয়ালস টু 0। এই হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। এবার আমরা 2bটাকে বাঁ দিকে রেখে 4টাকে এপাশে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, পরের স্টেপে 2 আর 4 এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে b এর মান আমরা পেয়ে গেলাম 2। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, a বাই মানে 4 এর দাগের 5, a বাই 3 ইকুয়ালস টু b বাই 4 ইকুয়ালস টু c বাই 5 ইকুয়ালস টু 4a মাইনাস b প্লাস 2c ইকুয়ালস টু m হলে m এর মান কত? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি, অন্যান্য পেজে এই অঙ্ক ছিল। তো এখানে m এর জায়গায় শুধু p ছিল। ঠিক আছে, তো অঙ্কগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, আগের পেজগুলো যেরকম সমাধান করেছি। যদি পড়ে থাকো বা দেখে থাকো সেই পেজগুলো, তাহলে তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো আমি চাইছি তোমরা এই অঙ্কটা নিজে থেকে করো। ঠিক আছে, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা দিয়ে দাও। তো চলো এবার এই অঙ্কটাকে আমরা কিভাবে করব দেখি। সবার প্রথমে কি করব, এই সমগ্র সংখ্যাগুলোকে আমরা k এর সাথে সমান ধরে নেব। তো a বাই 3 ইকুয়ালস টু b বাই 4 ইকুয়ালস টু c বাই 5 ইকুয়ালস টু 4a মাইনাস b প্লাস 2c বাই m ইকুয়ালস টু আমি এখানে k ধরে নিচ্ছি। তো যদি আমরা k ধরি তাহলে এর অর্থ কি, a বাই 3 k এর সমান, তাই তো? তাহলে এর থেকে আমরা লিখতেই পারি a বাই 3 হচ্ছে k এর সমান। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যদি আর গুণ করি তাহলে 3 এর সাথে k গুণ হবে, অর্থাৎ a এর মান হচ্ছে 3k। একইভাবে আমরা b আর c এর মান বার করব। তাহলে b বাই 4 ইকুয়ালস টু k, এখান থেকে আর গুণ করে পাচ্ছি b ইকুয়ালস টু 4k, এবং c বাই 5 ইকুয়ালস টু k, তাহলে এখান থেকে পাচ্ছি c ইকুয়ালস টু 5k। এতটা করার পর দেখো খুব সহজেই আমি এবার বলতে পারবো যে এই মানটা আর এই মানটা দুটো তো সমান। তাহলে এই সম্পর্কটাকে এবার আমরা নেব,
নিয়ে এখানে কি করব, এ বি আর সি এর মানটা বসিয়ে দেবো, এম এর মানটা পেয়ে যাবো। এখন 4a মাইনাস বি প্লাস 2c বাই এম ইকুয়ালস টু কে। তো আমরা এখানে কেটাকে আগেও লিখতে পারি, কে ইকুয়ালস টু, এরপর আমরা কি করব, এই এম আর কেটা স্থান পরিবর্তন করব। ঠিক আছে, এরকম ভাবে স্থান পরিবর্তন করা যায়, যে দুটো সংখ্যা আড়াআড়ি গুণ করা যায় সেই দুটো সংখ্যার আমরা স্থান পরিবর্তনও করতে পারি। তাহলে কে এর জায়গায় এম নিয়ে চলে যাচ্ছি, আর এম এর জায়গায় কে নিয়ে চলে আসছি, নিয়ে চলে আসলাম, আর এখানে এ বি সি এর মানগুলো বসিয়ে দেবো। তো 4 ইন্টু এ আছে, এ মানে কত 3k, তাহলে 3k মাইনাস বি হচ্ছে 4k প্লাস 2 ইন্টু সি অর্থাৎ 5k। এবার অঙ্কটা প্রায় হয়ে এসছে, এবার আমরা উপরে একটু গুণ করব, তারপর যোগ বিয়োগ করবো। 3 4 12k মাইনাস 4k প্লাস 10k ডিভাইডেড বাই কে। এবার দেখো উপরে কত হচ্ছে, 12টা কে থেকে 4টে কে যদি আমরা বাদ দিই তাহলে 8টা কে পাচ্ছি, তাহলে 8টা কে প্লাস 10টা কে ডিভাইডেড বাই কে। অর্থাৎ এবার আমরা 8টা কে এর সাথে 10টা কে যোগ করলে পাচ্ছি 18টা কে, 18টা কে বাই কে, তাহলে কে কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম 80। ঠিক আছে, তাহলে এম এর মান আমরা পেয়ে গেলাম, এম ইকুয়ালস টু 80। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-6, একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তাহলে এখানে ব্যাসার্ধটা দিয়ে দিচ্ছে, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, তো আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। দুটি সমান ও সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব 24 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে ব্যাপার আছে, দুটো জ্যা বলেছে এবং সেই দুটো জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু সমান হবে এবং তারা সমান্তরালও হবে। দেখো আমরা ছবিটা আঁকছি, এরকম একটা জ্যা আছে আর এরকম একটা জ্যা আছে, এই দুটো জ্যা কিন্তু সমান দৈর্ঘ্যের, হ্যাঁ, আর তারা সমান্তরাল। তো সমান্তরালের জন্য আমি এরকম অ্যারো চিহ্ন ব্যবহার করলাম, এর দ্বারা বোঝাচ্ছে দুটো রেখা সমান্তরাল। এবং আমরা যদি ধরে নিই এ বি আর সিডি এই দুটো হচ্ছে জ্যা, এ বি সিডি এই দুটো হচ্ছে জ্যা এবং যাদের দৈর্ঘ্য সমান এবং তারা সমান্তরাল। এবং বলেছে এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব, তো দূরত্ব বলতে আমি এইখান থেকে একটা লম্ব অঙ্কন করছি যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো দূরত্ব। ঠিক আছে, তো এই দূরত্বটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এই দূরত্বটা বলে দিয়েছে 24, অর্থাৎ এইখান থেকে এতটা দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ বলে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ও থেকে যদি বি বিন্দুটাকে যুক্ত করি বা ও থেকে ডি বিন্দুকেও যুক্ত করতে পারি আমি, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটাই হচ্ছে 20 সেন্টিমিটার। এবার আমাদের বার করতে হবে জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখো দুটো জ্যায়ের দৈর্ঘ্য যেহেতু সমান, তাই আমরা যে কোনো একটা জ্যায়ের দৈর্ঘ্য বার করব। এবার আমরা বার করবো কিভাবে, দেখো এর জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এরকম, বৃত্তের, দেখবো এটা এখানে আমি, যেহেতু এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এখানে এখানে আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে পি আর এই বিন্দুটা হচ্ছে কিউ। তাহলে এখানে আমি লিখতে পারবো অতএব ওপি ইকুয়ালস টু ও কিউ। কারণ কি, যেহেতু সমান বৃত্তের সমান জ্যা, হ্যাঁ কারণ বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে। সমান দূরত্বে থাকে, এটা তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, একটা বৃত্তের যদি দুটো জ্যা সমান হয় তারা সবসময় কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে। অর্থাৎ এখানে ও কিউ আর ওপি, ও কিউটা কি সিডি জ্যায়ের বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব, আর ওপিটা হচ্ছে এবি জ্যায়ের বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এই দুটো দূরত্ব কিন্তু সমান হবে, এটা আমরা খুব সহজে কিন্তু প্রমাণ করতে পারি। তাহলে যদি সমান হয় তার মানে কি, এই ও বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু, ও বিন্দুটা তাহলে পি কিউ এর মধ্যবিন্দু হবে। অর্থাৎ মোট যদি 24 সেন্টিমিটার হয় তাহলে ওপি বা ও কিউ দুটোরই দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হবে। তাহলে আমি এখানে লিখবো ওপি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি অতএব ওপি বা ও কিউ এটা কি হবে, পি কিউ এর অর্ধেক হবে। ঠিক আছে, পি কিউ এর অর্ধেক হবে, অর্থাৎ পি কিউ এর পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে, পি কিউ এর পরিমাপটা দিয়ে দিয়েছে এখানে 24 সেন্টিমিটার।
তাহলে 24 সেন্টিমিটার বাই 2 ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এখানে আমি লিখে নেব কি কি দিয়ে দিয়েছে। পি কিউ এটা হচ্ছে 24 সেন্টিমিটার, ওবি এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা এখানে পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এবার দেখো খুব সহজেই আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে ভূমি, তো ভূমিটার দৈর্ঘ্য আমরা এখানে বার করে দেবো। ভূমিটার দৈর্ঘ্য বেরিয়ে গেলেই আমরা এবি দৈর্ঘ্যটা পেয়ে যাব, মানে জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখো আমরা কি করে করব, তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমরা কাজে লাগাবো। তাহলে ত্রিভুজ ওপিবি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ওপিবি এর জন্য আমরা লিখতে পারি যে পিবি ইকুয়ালস টু রুট, যেহেতু বড় বাহুটা আমি জানি, অতিভুজের পরিমাপটা জানি, তাই অতিভুজের পরিমাপের থেকে আমরা এখানে ওপি এই পরিমাপটার স্কোয়ার বিয়োগ করে দেবো। তার মানে লিখবো ওবি হোল স্কোয়ার মাইনাস ওপির হোল স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সাহায্যে, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই। ওবি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে 20 স্কোয়ার, আর ওপি হচ্ছে 12, তাই 12 স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 420 স্কোয়ার মানে 400, 12 স্কোয়ার মানে 144। তাহলে এখান থেকে দেখো বিয়োগ করে আমরা কত পাবো, 4 দিকে 6, হাতে 1, এখানে 5, তাহলে 5 হাতে 1 থাকে 2, 256। 256 এর বর্গমূল কত হয় আমরা জানি 16, তাহলে 16 সেন্টিমিটার। ঠিক আছে, 16 সেন্টিমিটার। এবার তাহলে আমরা পেয়ে গেলাম পিবির পরিমাপ হচ্ছে 16। এবার দেখো তোমাদের ক্লাস 10-এ একটা উপপাদ্য আছে, সেটা হলো এরকম 32 নম্বর উপপাদ্য, তোমরা তোমাদের বইতে দেখে নিতে পারো, যে ব্যাস নয় এমন কোনো জ্যা, আমি এখানে একটা জ্যা অঙ্কন করলাম। এখন কেন্দ্র থেকে যদি আমরা এই জ্যার উপর যদি কোনো লম্ব অঙ্কন করি, তাহলে এই জ্যাটা কি করবে, এই জ্যাটাকে, এই লম্বটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই অংশটা এপি আর এই অংশটা পিবি এই দুটো সমান হবে। বৃত্তের ব্যাস নয় এমন কোনো জ্যার উপর যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে সেই লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এখানে পিটা মধ্যবিন্দু হবে এবির। তাহলে এখানে এপি আর পিবি সমান হবে। তাহলে এবার লিখবো যেহেতু ওপি লম্ব এবি, ঠিক আছে, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি ওপি এবির উপর লম্ব, অতএব আমরা বলতে পারি যে এপি ইকুয়ালস টু পিবি। আর এবি আর পিবি, এপি আর পিবি যদি সমান হয় তাহলে কত হবে, 16 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে আমরা মোট কি পাচ্ছি, এবিটা কত হবে, তাহলে দেখো এবি আমরা পেয়ে যাচ্ছি এপি আর পিবি কে যোগ করে, এপি প্লাস পিবি। এবার এপির পরিমাপ হচ্ছে 16 আর পিবির পরিমাপ হচ্ছে 16, এখান থেকে আমরা দেখে নিলাম, তাহলে কত হবে 32 সেন্টিমিটার। অর্থাৎ এবি জ্যায়ের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। এবার যেহেতু দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান এখানে বলে দিয়েছে, অতএব আমরা পেয়ে গেলাম 32 সেন্টিমিটার। অতএব লিখব যেহেতু জ্যা এবি ইকুয়ালস টু জ্যা সিডি, অতএব জ্যা দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রশ্ন উত্তর। পরের প্রশ্ন 4-এর দাগের 7, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও। তাহলে সবার প্রথম আমি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করব। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার এই বিন্দুটা হচ্ছে সমকোণী বিন্দু, অর্থাৎ এখানে বি তে আমাদের 90 ডিগ্রি আছে, যেমনটা এখানে দিয়ে দিয়েছে। আর এখানে আমি নাম দিচ্ছি এ, এখানে নাম দিচ্ছি সি। এবিটা আমি দেখতে পাচ্ছি এখানে ছোট, তাই এখানে আমি এটা এখানে নাম দিয়েছি, আর এখানে সিটা দিয়েছি। বিসি হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে বিসি হচ্ছে 15 সেন্টিমিটার, আর এবি হচ্ছে এখানে 8 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, এই ত্রিভুজের ভিতরে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং সেই অন্তর্বৃত্তের আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো অন্তর্বৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত যেটা হচ্ছে ত্রিভুজের ভিতরে থাকবে, ঠিক আছে, এইরকম ভাবে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত থাকবে, যে বৃত্তটার তিনটে স্পর্শক হবে এই ত্রিভুজের তিনটে বাহু।
দেখো এসি বাহুটা বৃত্তকে স্পর্শ করে চলে গেছে, এই বিন্দুতে স্পর্শ করেছে। এবি বাহুটা বৃত্তকে স্পর্শ করে চলে গেছে, তাই এটা হচ্ছে স্পর্শ বিন্দু হবে। আর একইভাবে এখানে বিসি বাহুটা বৃত্তকে স্পর্শ করে চলে গেছে, তাই এটা হচ্ছে স্পর্শ বিন্দু হবে। তো এই স্পর্শ বিন্দুগুলোর আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। ধরে নাও এই স্পর্শ বিন্দুটার নাম ই, এটা এফ, আর এই বিন্দুটা হচ্ছে জি। তো আমি এখানে 8 সেন্টিমিটার আপাতত এখানে মুছে দিচ্ছি, পাশে লিখবো এটা হচ্ছে স্পর্শ বিন্দুটা জি, আর এই পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু যদি যদি তুমি ছবি এঁকে দাও তাহলে কিন্তু এখানে কোনো, যেহেতু এটা শর্ট প্রশ্ন, এখানে এত ব্যাখ্যা করতে হবে না যে ই এফ জি এগুলো হচ্ছে স্পর্শবিন্দু। আমি তোমাদের বললাম, আর এটা উল্লেখ করারও দরকার নেই এখানে, তোমরা শুধু মনে রাখবে এগুলো হচ্ছে স্পর্শবিন্দু। তাহলে স্পর্শবিন্দু যদি হয় তাহলে এই স্পর্শবিন্দু থেকে আমরা কি করব, লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করব, তাই এটা লম্ব অঙ্কন করলাম, স্পর্শবিন্দু দিয়ে লম্ব অঙ্কন করলাম, এখান দিয়ে লম্ব অঙ্কন করলাম। তাহলে মানে এগুলো হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে সব 90 ডিগ্রি। তাহলে এই তিনটে লম্ব যে বিন্দুতে ছেদ করলো, ওই ছেদ বিন্দুটাই হচ্ছে এই অন্তর্বৃত্তের কেন্দ্র। তাহলে কি হলো, এই ও থেকে ই এটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ও থেকে ই এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এখানে ও ই, ও ই এটা কি হচ্ছে, এটা হচ্ছে লম্ব বিসির ওপর। একইভাবে ও এফ এটা লম্ব এসির ওপর, আর ও জি এটা লম্ব কার ওপর, এবির ওপর। তোমরা দেখতেই পাচ্ছ ওই বেসির উপর লম্ব, ও এফ এসির উপর লম্ব, এবং ওজি এবির উপর লম্ব। এটা যদি লম্ব হয় তাহলে এখানে কি হবে, ও ই ইকুয়ালস টু ও এফ ইকুয়ালস টু ও জি ইকুয়ালস টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা ধরে নিচ্ছি আর, এটা আমরা আর ধরছি। এবার আমরা কি করব, এই অঙ্কটা সমাধান করতে গেলে এটা একটু জটিল অঙ্ক। তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের এখানে অতিরিক্ত অঙ্কন করতে হবে। তো আমি এখানে ওবি ওসি আর এও যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এতে কি হলো, এখানে আমরা তিনটে ত্রিভুজ পাচ্ছি। তিনটে ত্রিভুজ, একটা হচ্ছে এ ও বি এই ত্রিভুজটা, একটা হচ্ছে এ ও এই ত্রিভুজটা পাচ্ছি, একটা পাচ্ছি এই ত্রিভুজটা, ঠিক আছে, আর একটা পাচ্ছি এই ত্রিভুজটাই ওসি। এই তিনটে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বার করে আমরা তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এই সমগ্র ত্রিভুজটার ক্ষেত্রফল। এবং এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ছোট ছোট তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা সমান করে যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটাকে সমাধান করেই আমরা আর এর মানটা বার করে নেব। দেখো এটা কিভাবে করছি আমি। তো দেখো এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল। তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতেই পাচ্ছ এওবি অর্থাৎ এওবি এই ত্রিভুজটা, বিওসি এই ত্রিভুজটা, আর এওসি এই ত্রিভুজটা। এবার দেখো এবিসি ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা জানি বিটা হচ্ছে সমকোণ, তাহলে এবিসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি কত, বিসি, তাহলে এখানে লিখবো ভূমি বিসি আর উচ্চতা হচ্ছে এবি ইকুয়ালস টু ত্রিভুজ এওবি। দেখো ত্রিভুজ এওবি, আমি এখানে পাশের ছবিটা আঁকছি, এইরকম একটি ত্রিভুজ আছে, এরকম একটি ত্রিভুজ আছে। এই ওজি, এই যে ওজিটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো লম্ব এর ওপর, তার মানে এটা কি হলো, উচ্চতা হলো, এটা উচ্চতা হলো। আর এখান থেকে এতটা অর্থাৎ এ থেকে বি এটা কি হলো, ভূমি হলো। তাহলে এটাও দেখো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি লিখবো, হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হলো আর বা ওজি লিখবো। ঠিক আছে, ওজি, তাহলে এখানে আমি লিখবো হাফ ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা ওজি। একইভাবে বাকি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো। দেখো ত্রিভুজ বিওসি, এই যে ত্রিভুজ বিওসি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, তাহলে লিখবো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা কি ও ই, ও ই প্লাস ত্রিভুজ এওসি, এখানে কি হবে, হাফ ইন্টু ভূমি হবে এসি ইন্টু উচ্চতা হবে ও এফ, ও এফ। এইবার কি হবে, আমরা এখানে বিসি এবির মান আমরা জানা আছে, এখানে বসিয়ে দেবো, এবির মান জানা আছে বসিয়ে দেবো, ওজির মান জানা আছে, আর মানে জানা বলতে আমাদের আর ধরে নিয়েছি, এটা বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। এখানে এসির মানটা কিন্তু দেওয়া নেই, এসির মানটা আমরা বার করে নেবো। এটা বার করা খুব ইজি। দেখো এবি বিসি এই সমকোণী ত্রিভুজের ভূমি আর উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে ও ত্রিভুজটা খুব সহজেই আমরা অর্থাৎ এসিটা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে বার করে নেবো। তো সেটা তোমরা এখানে আগেও করে নিতে পারো,
যে এখানে লিখে নিতে পারো বা এখানে পরেও করতে পারো যে এসিটা কি হবে, যেহেতু এটা অতিভুজ তাই অতিভুজ বার করতে গেলে আমাদের ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভূমি হচ্ছে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে এত সেন্টিমিটার, অর্থাৎ 225 প্লাস 64 অর্থাৎ 289। এটা তোমরা পরেও করতে পারো আগেও করতে পারো, ঠিক আছে। তো এখানে হচ্ছে 289 সেন্টিমিটার অর্থাৎ 17 সেন্টিমিটার। তাহলে এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে হাফ বিসির মান এখানে দিয়ে দিয়েছে 15, এবির মান দিয়ে দিয়েছে 8, ঠিক আছে, ইকুয়ালস টু হাফ। এখানে হাফটা আমি প্রত্যেকটা এখানে ক্ষেত্রফল থেকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে এবি হচ্ছে 8, ওজি হচ্ছে আর প্লাস হাফ, বিসি হচ্ছে এখানে 15, ওই হচ্ছে আর, সরি হাফ হবে না, হাফটা তো যেহেতু নিয়ে নিয়েছি, প্লাস এসি এক্ষুনি বার করলাম 17, তাহলে প্লাস 17 ইন্টু আর, ঠিক আছে। এখানে আমরা হ্যাঁ এটা আর ধরে নিয়েছি, অসুবিধা নেই। এবার আমরা এখানে কি করব, 2 আর এখানে 8, 4 4 15 60 ইকুয়ালস টু হাফ। এখানে 8টা আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 8 প্লাস 15 প্লাস 17। এখানে 2 এর সাথে 60 গুণ হয়ে যাবে, আর আরই গুণ হয়, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে গেল 120 ইকুয়ালস টু আর, আর এখানে আমরা যদি যোগ করি দেখো 8 আর 15 তাহলে 23 আর 17 যোগ করে আমরা পাবো কত 40, তাহলে 40, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলো 3, অর্থাৎ আর এর মান আমরা পেলাম 3 সেন্টিমিটার। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4 দাগের 8 বলা হচ্ছে প্রদত্ত চিত্রে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি কে আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এখন প্রদত্ত চিত্রে এখানে কিন্তু প্রশ্নতে চিত্রটা কিন্তু দেওয়া নেই, আমি তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি। এটা হচ্ছে চাকদা রামলাল স্কুলের কোশ্চেন। দেখো তোমাদের কোশ্চেনটা আমি দেখাচ্ছি। দেখো এখানে কোনো কিন্তু চিত্র নেই, প্রদত্ত চিত্র বলে চিত্র এখানে দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখানে কোনো চিত্র দেয়নি। তো আমি একটা সাধারণ চিত্র এখানে ধরে অঙ্কটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি সমাধান। তো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এবি কে আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা হবে। তো আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো। বৃত্তের মধ্যে এরকম একটি চতুর্ভুজ থাকবে। বৃত্তস্থ চতুর্ভুজ মানে এমন একটা চতুর্ভুজ যার 4টে শীর্ষবিন্দুই বৃত্তের উপরে থাকবে। তো আমি এখানে একটা এরকম একটা বাহু অঙ্কন করলাম, একটা বাহু এখানে করলাম, একটা বাহু এইরকম করলাম, আর একটা বাহু এইরকম ভাবে যুক্ত করলাম। তাহলে এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ। আমি এখানে নাম দিচ্ছি এ বি সি ডি। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজ এবি কে আর বিন্দু পর্যন্ত বর্ধিত করা। এবি কে মানে এ থেকে বি এর দিকে বাড়াতে হবে, ঠিক আছে, এ থেকে বি এর দিকে আমাদের বাড়াতে হবে, বাড়িয়ে দিলাম আর পর্যন্ত। আর এখানে বলেছে বিএস ডিসির সাথে সমান্তরাল, অর্থাৎ বি বিন্দু থেকে আমাকে একটা সমান্তরাল রেখা টানতে হবে বিএস, যেটা ডিসির সাথে সমান্তরাল হবে। তাহলে ডিসির সাথে আমরা সমান্তরাল করে একটা রেখা টানবো বি বিন্দু থেকে। তাহলে সমান্তরাল করে একটা রেখা টানি, আর রেখা টানলাম, এটা হলো বিএস। এবার হচ্ছে বিএডি কোণটা 95 ডিগ্রি, বিএডি এই কোণটার মান বলে দিয়েছে 95 ডিগ্রি। আর বিএস দেখতে পাচ্ছ, আর বিএস অর্থাৎ এই কোণটার মান 25 ডিগ্রি। তাহলে এডিসি অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে হবে। এবার দেখো আমরা কি করে করব, যেহেতু বলে দিয়েছে এখানে ডিসির সাথে বিএস সমান্তরাল, ঠিক আছে, ডিসির সাথে বিএস সমান্তরাল। তাহলে দেখো এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাকে এই বিসি রেখাটা ভেদ করেছে, তাহলে এটা ভেদক হলো। তাহলে যদি দুটো সমান্তরাল রেখাকে একটা ভেদক ভেদ করে, তাহলে এইখানে জেড এর মতো বা উল্টো জেড এর মতো দেখতে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, যে এই কোণটা, এই দুটো কোণের মান কিন্তু সমান হবে, ঠিক আছে। এবার এই কোণটার মান কত হবে দেখো, যেহেতু এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে এ কোণের বিপরীত কোণ সি, তাহলে এ কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এ কোণ যদি 95 ডিগ্রি হয়, তাহলে সি কোণটা 180 থেকে বাদ দিয়ে দেবো 95, তাহলে আমরা পেয়ে যাবো 85 ডিগ্রি, অর্থাৎ সি কোণের মান আমরা পেয়ে যাচ্ছি 85 ডিগ্রি। তাহলে সবার প্রথমে আমরা এটাই করবো, সি কোণের মান 85 ডিগ্রি কি করে আসলো এখানে দেখাবো। আর সি কোণ যদি 85 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মানও কত আসবে
85° আসবে। ঠিক আছে, এবার এটা যদি 85° হয় তাহলে এই সমগ্র কোণটা, এই 85 প্লাস 25, এই সমগ্র কোণটার মান কত হবে যোগ করে দেবো। তাহলে কত আসলো 100, 110° আমরা দেখতে পাচ্ছি। 80 আর 20 100, 110°। এটা যদি 110° হয় তাহলে ডি কোণটাও 110° হবে, কারণ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ এই বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বাড়ালে যে বহিঃকোণটা উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাই এটা যদি 110° হয় তাহলে ডি কোণটাও 110° হবে। তাহলে উত্তর হচ্ছে 110°। তো আমরা এখানে যুক্তি সহ যে জায়গাটা আমরা প্রমাণ করি। তো সবার প্রথমে আমরা এখানে এটা 85° আসছে কি করে দেখাবো। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180°। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে বিসিডি ইকুয়ালস টু হবে 180° মাইনাস বিএডি। এবার বিএডি কোণের মান এখানে দিয়ে দিয়েছি, আমরা এখানে বসিয়ে দেবো 180° মাইনাস 95°, অর্থাৎ 85°। এবার যেহেতু এটা 85° হয়ে গেল, এবার আমরা লিখবো যেহেতু বিএস সমান্তরাল ডিসি এবং বিসি ভেদক, তাহলে যদি হয় তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। অতএব অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিএস একান্তর কোণ। তাহলে যেহেতু বিসিডি 85°, তাহলে এখানে সিবিএসটাও হবে কত 75°। সুতরাং সিবিএস ইকুয়ালস টু কত 85°। এবার আমরা বার করব সিবিআর, এই কোণটার মান কত। এবার লিখব যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল সিবিএস হলো বহিস্থ কোণ এবং অ্যাঙ্গেল এটা বহিঃ কোণ, এই পুরো কোণটা বহিঃ কোণ আর এই কোণটা এই বহিঃ কোণের বিপরীতের অন্তস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এই দুটো কোণ সমান হবে। অতএব অ্যাঙ্গেল সিবিএস ইকুয়ালস টু কত হবে, অ্যাঙ্গেল সিবিএস না, অ্যাঙ্গেল সিবিআর, সিবিআর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি। এবার সিবিআর কি করে পাবো, সিবিআর মানে সিবিএস প্লাস এসবিআর। সিবিআর মানে হয়ে গেল, এখানে এডিসি লিখবো, এডিসি ইকুয়ালস টু, এবার সিবিআর মানে হয়ে গেল সিবিএস, এই কোণটার সাথে আমরা কোন কোণটাকে যোগ করব, সিবিএস এর সাথে আরবিএস বা এসবিআর কে যোগ করে দেবো, এসবিআর। এবার সিবিএস আমরা এক্ষুনি পেলাম 85°, এখানে বসিয়ে দেবো। আর এসবিআর এখানে প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে, এসবিআর বা আরবিএস 25°, তাহলে এখানে আমরা বসিয়ে দিই 25°, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 110°। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 4-9 প্রশ্নে বলা হচ্ছে 1.8 মিটার উচ্চতার একজন লোক একটি আলোকস্তম্ভ অর্থাৎ ল্যাম্পপোস্ট, ঠিক আছে, রাস্তায় রাস্তায় যেরকম থাকে, তো সেই আলোকস্তম্ভ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এক ব্যক্তি 1.8 মিটার যার উচ্চতা, সেই ব্যক্তি আলোকস্তম্ভ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। লোকটির ছায়ার দৈর্ঘ্য 1.5 মিটার হলে আলোকস্তম্ভের উচ্চতা নির্ণয় করো। দেখো ছবিটা হয় এরকম। তো সবার প্রথম আমি ধরে নিচ্ছি মাটির উপর, এরকম মাটির উপর একটি আলোকস্তম্ভ দাঁড়িয়ে আছে। যে আলোকস্তম্ভটার উচ্চতা আমি ধরে নিচ্ছি এবি, এটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এই আলোকস্তম্ভ থেকে 5 মিটার দূরে ধরে নাও একটা বিন্দু আছে, এটা হচ্ছে 5 মিটার দূরে, অর্থাৎ এই বিসিটা হচ্ছে 5 মিটার। এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার উচ্চতা 1.8 মিটার। তো আমি ধরে নিচ্ছি ব্যক্তির উচ্চতা হচ্ছে সিডি, যেটা হচ্ছে 1.5 মিটার, 1.8 মিটার, এখানে দিয়ে দিয়েছে 1.8।
এবার বলছে এই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য 1.5। এবার এই জায়গাটা একটু বোঝার আছে, ছায়াটা কিভাবে তৈরি হবে। দেখো, আলোর পথে ধরো এরকম একটা টর্চ নিয়েছো, তো এই আলোর পথে যদি কোনো বাধা রাখা হয়, ধরে নাও এরকম একটা বাধা রেখেছো, তাহলে তো আলো তো চারদিকে বেরোচ্ছে। তো এই আলোর পথে দেখো এই রকম, এটা হচ্ছে রশ্মি আমি অঙ্কন করলাম। তো এই রশ্মি এই বাধা দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এখানে যদি কোনো পর্দা রাখি তাহলে এর ছায়াটা এইভাবে পড়বে, অর্থাৎ রশ্মি সোজা পথে যাবে। তো এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে ছায়া। অর্থাৎ রশ্মির পথে যদি কোনো বাধা থাকে তাহলে সেখানেই তৈরি হবে ছায়া। তো এখানে এইটা হচ্ছে একটা বাধা, তাহলে রশ্মি যখন এখানে, এটা ধরুন লাইট, তাহলে এখান থেকে রশ্মি যখন আসছে তখন তার পথে এরকম বাধা। তাহলে এটা বাধা যদি হয় তাহলে রশ্মি সরল পথে চলবে, তাহলে এই পথে যদি চলে তাহলে এইরকম ভাবে এইখানে গিয়ে মিলিত হচ্ছে, তার মানে এই অংশটা হচ্ছে ছায়া। এটা ধরে নাও ই বিন্দু, তাহলে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এবং এই ছায়ার দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে কত, ছায়ার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 1.5 মিটার। এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে 1.5 মিটার। এবার আমাদের তাহলে বার করতে হবে কি, এই এবি আলোক স্তম্ভের উচ্চতা। তো এখানে দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ বি ই, এই যে বড় ত্রিভুজটা এবি আর ডিসিই এই ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এই দুটো সমকোণী ত্রিভুজ সদৃশ্য হবে। কেন সদৃশ্য হবে? কারণ এই দুটো ত্রিভুজের তিনটে কোণ সমান। একটা হচ্ছে বি কোণের সাথে সি কোণ সমান, এই কোণটা দুটো ত্রিভুজেরই সাধারণ কোণ, তাহলে অবশিষ্ট এই কোণটার সাথে এই কোণটা কি হবে, সমান হবে, তাই তো? তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, দুটো ত্রিভুজেরই এই কোণটা হচ্ছে আছে, অর্থাৎ এটা সাধারণ কোণ হয়ে গেল। আর অবশিষ্ট এই ডি কোণটা আর এই এ কোণটা দুটো সমান হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণ সমান হয়। তাহলে দুটো ত্রিভুজের যদি দুটো কোণ পরস্পর সমান হয় তাহলে অবশিষ্ট তৃতীয় কোণটাও সমান হবে, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য হয়ে গেল। তাহলে আমি এখানে সবার প্রথমে দেখাবো ত্রিভুজ দুটো সদৃশ্য, এবং তারপর আমরা কি করব, যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ্য তাই তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। আর অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, সেটাকে কাজে লাগিয়েই আমরা এখানে এবি স্তম্ভের উচ্চতা বার করে নিতে পারবো। লিখবো যেহেতু যেহেতু এবি আর সিডি এই দুটোই হচ্ছে বিই এর উপর লম্ব, অতএব অ্যাঙ্গেল এবি ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসি ই ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন ত্রিভুজ ABE ও ত্রিভুজ DCE এর অ্যাঙ্গেল ABE, যেটা আমরা এক্ষুনি সমান প্রমাণ করলাম, ইকুয়ালস টু অ্যাঙ্গেল DCE। তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে থাকবে, ঠিক আছে? খাতা পেন নিয়ে অবশ্যই করবে, কারণ অঙ্ক কিন্তু শোনার জিনিস না, শুধু অঙ্ক তোমাদের কষতে হবে, ঠিক আছে? খাতায় টুকতে হবে, তবেই ব্যাপারগুলো বুঝতে পারবে। তো অ্যাঙ্গেল ABE আর অ্যাঙ্গেল DCE এই দুটো সমান, এটা হচ্ছে প্রত্যেকেই কত, 90 ডিগ্রি। আর আমরা এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল AEB ইকুয়ালস টু অ্যাঙ্গেল DEC, এটা হচ্ছে সাধারণ কোণ, সাধারণ কোণ। তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে সেগুলো সমান হবে। তাহলে এবং অবশিষ্ট অ্যাঙ্গেল BAE, অর্থাৎ এই কোণটা আর এখানে এই কোণটা সমান হবে। অবশিষ্ট অ্যাঙ্গেল CDE, তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সদৃশ্য হয়ে গেল। অতএব ত্রিভুজ ABE সদৃশ্য হলো ত্রিভুজ DCE। তাহলে ত্রিভুজ দুটো যদি সদৃশ্য হয় তাহলে এ কোণের সাথে দেখো ডি কোণটা সমান, ভালো করে দেখো, এ কোণের সাথে ডি কোণটা সমান। তাহলে এ কোণের বিপরীত বাহু কি হবে, এ কোণের বিপরীত বাহু BE, দেখো ভালো করে বুঝতে পারবে, এ কোণের বিপরীত বাহু কি হবে, BE। তাহলে BE এটা, আর অনুপাত দেখো এ কোণের সাথে ডি কোণ সমান, তাহলে ডি কোণের বিপরীত বাহু কোণটা হবে CE হবে। দেখো ডি কোণের বিপরীত বাহু কত, CE, তাহলে এটা সমান হবে, মানে এটার অনুপাত সমান হবে কার সাথে, বি কোণের সাথে সি কোণটা সমান। দেখো বি কোণের সাথে সি কোণটা সমান, তাহলে বি কোণের বিপরীত বাহু কি হবে,
এ সি, দেখো বিটা বাদ দিয়ে, মানে এ ই, বিটা বাদ দিয়ে বাকি কি পড়ে থাকলো, এ আর ই। তাহলে বি কোণের বিপরীত বাহু হবে এ ই, আর বির সাথে সি কোণটা ছিল সমান, তাহলে সি কোণের বিপরীত বাহু হবে ডিই ইকুয়ালস টু ই কোণের সাথে এখানকার ই কোণ সমান, তো এই ই কোণের বিপরীত বাহু হবে এবি, আর এখানকার ই কোণের বিপরীত বাহু হবে ডিসি। এটা হচ্ছে যখন ত্রিভুজ দুটো সদৃশ্য হয় তখন তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতে, এইগুলো হচ্ছে অনুরূপ বাহু। বিই এই এবি এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বাহু, আর ডিসিই ত্রিভুজের বাহুগুলো হচ্ছে সিই ডিই ডিসি। বিই বাহুর অনুরূপ বাহু সিই, এই বাহুর অনুরূপ বাহু ডিই, এবি বাহুর অনুরূপ বাহু ডিসি। এই অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতিক হবে। তাহলে যেহেতু সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, তাই আমরা এটাকে লিখলাম। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। এবার দেখো আমরা এখানে লিখে নিই, এবিটা আমাদের বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ডিসি, ডিসিটা হচ্ছে 1.8 মিটার, আর দেখতে পাচ্ছি সিই এটা হচ্ছে 1.5 মিটার, বিসি, বিসিটা হচ্ছে 5 মিটার। তাহলে বলো তো বিই এটা কত হবে? দেখো বিই মানে এই পুরোটা, তাই তো? তো পুরোটা কি করে পাবে? 5 মিটারের সাথে 1.5 মিটার মানে ছায়ের দৈর্ঘ্যটা যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো বিই। তাহলে বিই ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 1.5 মানে 6.5 মিটার। এবার আমরা এখানে যে যে মানগুলো জানি বসিয়ে দেবো। দেখো বিই এটা জানি কি? হ্যাঁ জানি, 6.5, তাহলে বসিয়ে দিই। বাই সিই, সি জানি, হ্যাঁ 1.5 এটা বসিয়ে দিই, ইকুয়ালস টু এই, এই কি জানি? না জানি না। ডিই এটাও জানি না। এবি এবং আমাদের এটা বার করতে হবে, আর ডিসি এটা আমাদের জানা আছে 1.8। আমি এই তিনটে অনুপাত যেটা আছে এটার মধ্যে আমি এই অনুপাতটা নিয়েছি, কারণ এখানে এবি দেখতে পাচ্ছি, এবি মানে বার করতে হবে, আর বাকি এইগুলোর মান আমার জানা আছে, তাই এটার সাথে এইটার অনুপাতটাকে, এই সম্পর্কটাকে নিয়েছি, নিয়ে এখান থেকে এবি বার করবো। এখানে যেহেতু কোনোটাই জানছি না, আমাদের জানা নেই, তাই এই অনুপাতটাকে আমরা ব্যবহার করছি। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব, এবির সাথে 1.5 গুণ হবে ইকুয়ালস টু 6.5 এর সাথে 1.8 গুণ হবে। এরপর আমি 1.5টা ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে এবি ইকুয়ালস টু কি হবে? 6.5 ইন্টু 1.8 ডিভাইডেড বাই 1.5। এবার আমরা কাটাকুটি করব। তো সবার প্রথমে আমরা দশমিকগুলো তুলে দিই। উপরের সংখ্যাতে দেখো দশমিকের পর একটা ঘর দুটো ঘর আছে, তাই নিচে 100 দিয়ে গুণ করব, দশমিক উঠে গেল। আর নিচের সংখ্যা থেকে দশমিক তুলতে গেলে 10 দিয়ে উপরে গুণ করব, তাহলে এখানে 0 0 কেটে গেল। এবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 × 18, 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 4 = 65। আর কাটবো না, 6 দিয়ে 10 কাটাকুটি যাবে, কিন্তু 10 দিয়ে ভাগ করাটা সহজ, তাই এটা এইভাবেই রাখবো। 6 × 78 বাই 10 অর্থাৎ 7.8 মিটার। আর এবিটা কি ছিল? আলোক স্তম্ভের উচ্চতা, তাই আলোক স্তম্ভের উচ্চতা আমরা পেয়ে গেলাম 7.8 মিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4 দাগের 10, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:25 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো বন্ধুরা, অঙ্কটা খুবই সহজ। এরকম দুটি ঘনক আছে, একটা ছোট ঘনক একটা বড় ঘনক। এখানে মানে অনুপাত দেখে বুঝতে পারছি, একটা আয়তন বেশি আছে একটা আয়তন কম আছে। তো ধরে নাও এটা হচ্ছে বড় ঘনক, যার প্রত্যেকটা বাহু হচ্ছে ক্যাপিটাল এ, এক একটা ধারের দৈর্ঘ্য আমি এ ধরে নিচ্ছি। আর একটা আছে ছোট ঘনক, যার প্রতিটা ধারের দৈর্ঘ্য আমরা স্মল এ ধরে নিচ্ছি। ঠিক আছে, তো ধরি বড় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য ক্যাপিটাল এ
একক এবং ছোট ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য স্মল এ একক। এবার আমরা সবাই জানি ঘনকের আয়তনের সূত্র কি হয়? বাহুর কিউব, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যের কিউব। তাহলে এই ঘনকের আয়তন কত হবে? স্মল এ কিউব। তাহলে এবার ক্যাপিটাল এ কিউব আর স্মল এ কিউব এটার অনুপাত 64:27। এখান থেকে আমরা ক্যাপিটাল এ আর স্মল এর অনুপাতটা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে ক্যাপিটাল এ কিউব is to small a cube equals to 64:27। এখান থেকে তাহলে আমরা লিখতে পারি a কিউব is to small a কিউব। 64 হচ্ছে 4 এর কিউব হয় আর 27 হচ্ছে 3 এর কিউব হয়। প্রত্যেকটা সংখ্যাতে কিউব আছে, তাহলে এখন আমরা কিউব নাও লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো? ক্যাপিটাল A is to small a equals to 4:3। এবার দেখো ক্ষেত্রফল, আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। এবার এই ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6a², অর্থাৎ 6 ইন্টু বাহু স্কোয়ার। আর এই ঘনকটার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a²। তোমরা যেমনটা জানো একটা ঘনকের 6টা তল হয় এবং প্রত্যেকটা তল বর্গক্ষেত্র। তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এই তলের ক্ষেত্রফল কি হয়? a²। এই তলের ক্ষেত্রফল কি? a²। এরকম 6টা তল আছে, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে 6a²। একইভাবে এই ঘনকের 6টা তলের ক্ষেত্রফল হবে 6 স্মল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা কি করব? আমরা এইবারে বর্গ করব। আমাদের এখানে 6a² নিয়ে আসতে হবে, তাহলে এই দিকটা বর্গ করছি, এই দিকটাও বর্গ করছি। তাহলে আমাদের কি করতে হবে? এই দিকেও বর্গ হয়ে যাবে, অর্থাৎ 4² is to 3²। ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখেও করতে পারি। দেখো ক্যাপিটাল A² বাই স্মল a² ইকুয়ালস টু 4 4 16/9। আমরা এখানে বর্গ করলাম। তারপর আমি এই সমীকরণের উপরে 6 গুণ করব আর নিচে 6 গুণ করব। ঠিক আছে? তার মানে কেটে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি কিছু করলাম না, কিন্তু এই 6 দিয়ে গুণ করার অর্থ হলো আমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। কিন্তু এইদিকে কিন্তু আমি 6 দিয়ে গুণ করব না। যদি তোমরা গুণ করেও থাকো তাহলে কিন্তু এই 6টা আবার কেটেও যাবে। হ্যাঁ, তুমি যদি 6 গুণ করো তাহলে 6 6 কিন্তু আবার কেটে যাচ্ছে, তাহলে থাকছে ওই 16/9। কিন্তু এই 6a² মানে বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আর ছোট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব আমরা আনসার পেয়ে গেলাম ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-11, আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা বিশিষ্ট কোনো লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুকে উল্লম্ব বরাবর সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল কত হবে? খুব ভালো অঙ্ক। দেখো ব্যাপারটা বলছে একটা নিরেট শঙ্কু আছে, সেই শঙ্কুটাকে কিন্তু আমি একটু এইভাবে উল্টো করে আঁকছি। ধরে নাও এরকম একটি শঙ্কু আছে, তো এই শঙ্কুটাকে যদি আমি এই মাঝ বরাবর যদি কেটে দিই, তাহলে ঠিক এই রকম দেখতে হবে শঙ্কুটা। শঙ্কুর কিন্তু একটাই সমতল হয়, এইটা সমতল। কিন্তু আমি যদি এটাকে মাঝ বরাবর কেটে দিই তাহলে এখানে প্রত্যেকটা ভাগে দুটো করে সমতল পাবো আমরা। দেখো এরকম, আমি একে তোমাদের জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এই অংশটা কিন্তু সমতল আর এই অংশটা সমতল। একটু তোমাদের কিন্তু কল্পনা করতে হবে, কল্পনা না করলে কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবে না। অর্থাৎ আমরা যদি মাঝ বরাবর কাটি তাহলে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে সেট করে দিয়েছি আমি, এই অংশটা কিন্তু একটা ত্রিভুজ পাবো আর এইটা একটা অর্ধবৃত্ত পাবো। অর্থাৎ এই দুটো সমতলের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। ঠিক আছে? তো আমরা যেটা পাবো এই রকম একটি ত্রিভুজ পাবো। এটা হচ্ছে কাটার পর, এবারে আমি দেখাচ্ছি। কাটার পর আমরা যে ছবিটা পাবো সেটা হচ্ছে এরকম সমতল পাবো। একটা সমতল এরকম একটা ত্রিভুজ পাবো
যে ত্রিভুজের এইখান থেকে এতটা হচ্ছে তার এই শঙ্কুর ব্যাসার্ধর দ্বিগুণ অর্থাৎ ব্যাস, এটা হচ্ছে 2r হবে, আর উচ্চতাটা দিয়ে দিয়েছে h। তাহলে এই যে ত্রিভুজটা আমরা এখানে দেখতে পাবো, এই ত্রিভুজের এই ভূমিটার দৈর্ঘ্য হবে 2r, আর এর উচ্চতাটা হবে, অর্থাৎ এইখান থেকে এতটা উচ্চতাটা হবে h। তাহলে এইটার ক্ষেত্রফল আমরা কিন্তু খুব সহজেই বার করতে পারবো, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা উচ্চতা h আর ভূমি 2r, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 2r ইন্টু h। আর একটা এরকম অর্ধবৃত্ত পাবো, এরকম একটা অর্ধবৃত্ত পাবো, এটা হচ্ছে সমতল। ঠিক আছে, এটা হচ্ছে সমতল। আর এইখান থেকে এতটা হচ্ছে শঙ্কুর যেটা ভূমি ছিল, ভূমির যে ব্যাস সেটাই হবে 2r। তাহলে এটা যেহেতু অর্ধবৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে এই ক্ষেত্রফলের সাথে এখানকার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই দুটোর পরিমাণ যোগ করে দিলে আমরা পেয়ে যাব সমতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রতিটি ভাগে যে সকল সমতল আছে তার মোট ক্ষেত্রফল সমান সমান, এখানে নাম দিয়ে দাও, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বাই 2। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফলকে অর্ধেক করে দিলেই আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে শঙ্কুর ভূমি, এর অর্ধেকটা হচ্ছে ভূমির অর্ধেক, তাহলে সেটাই হচ্ছে এই সমতলটার ক্ষেত্র। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2r ইন্টু উচ্চতা h, আর এখানে হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে 2rh বাই 2, আর এখানে প্লাস পাই আর স্কোয়ার বাই 2। তাহলে যদি লসাগু করি তাহলে 2 আসছে, তাহলে এখানে হচ্ছে 2rh প্লাস পাই আর স্কোয়ার। এত অবশ্যই এটা হচ্ছে বর্গ একক হবে। এবার এখান থেকে তোমরা আটটাকে কমন নিয়ে নিতে পারো, তো r বাই 2 এখানে হয়ে যাচ্ছে 2h প্লাস পাই আর, এত বর্গ একক। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, চারের দাগের শেষ প্রশ্ন, চারের দাগের 12, একটি লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। একটা চোঙ আছে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙ দেখতে এরকম। তো আমরা যদি ধরে নিই তার ভূমিটা যদি বৃত্তাকার, তাহলে যদি বৃত্তাকার হয়, এটা হচ্ছে বৃত্তাকার ভূমি, যদি বৃত্তাকার হয় তাহলে তার একটা ব্যাসার্ধ থাকবে। তো সেই ভূমির ব্যাসার্ধ যদি r হয়, আর এটা তার উচ্চতা, উচ্চতা যদি h হয়, তাহলে এর পার্শ্বতল অর্থাৎ এই যে বক্রতলটা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল হয় 2πr/h। তো এই 2πr/h আর আয়তন, এর আয়তন অর্থাৎ ভিতরে কতটা জায়গা আছে সেটার ক্ষেত্রফল হয় πr²h। তো এই মানটা আর এই মানটা সমান হবে। ঠিক আছে, সাংখ্যমানটা সমান হবে। দেখো আয়তন আর ক্ষেত্রফল কখনোই সমান হতে পারে না, কারণ আয়তনের একক ঘন একক হয় আর ক্ষেত্রফল একক বর্গ একক হয়, কিন্তু তাদের মানটা সমান হতে পারে। যেমন ধরে নাও একটি কোনো চোঙের আয়তন হচ্ছে 200 সেন্টিমিটার কিউব, আর তার ক্ষেত্রফল হচ্ছে 200 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মানটা দেখতে পাচ্ছি সমান, কিন্তু এককটা তো আলাদা। তাই আয়তন আর ক্ষেত্রফল কখনোই সমান হতে পারে না, কিন্তু সংখ্যাগতভাবে আমরা মানটা দেখতে পারি সমান। তাই এটাকেই বলা হচ্ছে সাংখ্যমান। তো সাংখ্যমান সমান। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নিই, তাহলে এখানে আমরা কি করব, এই পাই আর স্কোয়ার এইচ আর 2πr/h এটাকে সমান করে দেবো। এরা যেহেতু সমান, সেখান থেকে আমরা ভূমির ক্ষেত্রফলটা বার করে নিতে পারবো খুব সহজেই। দেখো আমরা করছি এখানে, তাহলে এখানে সর্বপ্রথমে ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক।
তাহলে এবার প্রশ্ন অনুযায়ী তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2 পাই আর এইচ। এবার এখানে দেখো কি কি কেটে যাচ্ছে, পাই পাই কেটে গেল, এখানে এইচ এইচ কেটে গেল, আর এখানে একটা আর এখানে দুটো আর আছে তাই একটা আর কেটে গেল। তাহলে আর ইকুয়ালস টু আমরা এখান থেকে পেলাম 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম 2। এবার ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি, বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। ব্যাস, এবার এখানে আর এর মানটা বসিয়ে দাও, আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এবার ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আর এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে পাই ইন্টু 2 স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 4 পাই বর্গ একক। খুব সহজ ছিল এটা, 4 পাই বর্গ একক। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।